সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাউথ এশিয়ার বিশেষ পরিবেশনা, ধারাবাহিক পরিবেশনা 50 বছরে বাংলাদেশে। এখন বাংলাদেশ আগামী মার্চে 26শে মার্চে এর স্বাধীনতার 50 বছর পূর্ণ করবে। আমরা তাই এই ডিসেম্বর থেকে এই ধারাবাহিকটি শুরু করলাম, যাতে করে আমরা হাঁটতে পারি 26শে মার্চ পর্যন্ত, এবং তা কিছু মানুষের হাত ধরে, কিছু আলোচকের হাত ধরে আমরা তাদের চিন্তায় 50 বছরের বাংলাদেশে যে ফেলে আসা পথটা এটা কিভাবে ধরা দিয়েছে সেটাকে আমরা কিছুটা ধরতে চেষ্টা করব। আমরা আমাদের প্রাথমিক গবেষণায় একটা ইতিবাচক বাংলাদেশের ছবি খুঁজে পেয়েছি। ছোট ছোট সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, মানুষের জীবন মান, জীবন প্রত্যাশা, এই জায়গাগুলোকে বিবেচনা করলে এখন সামনের সময়টা যেহেতু আরেকটু তরুণদের এবং নতুনদের, তাদের পছন্দের বাংলাদেশ কি পথে হাঁটবে এবং সেই পথ পরিক্রমা নিয়ে তাদের কিরকম পরিকল্পনা, সেটাও আমরা একটু খুঁজে দেখতে চেষ্টা করব। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মারুফ রসুলকে। মারুফ রসুল একজন লেখক, একজন ব্লগার, এবং এই যে লেখালেখির জগৎ, এটাই তার জগৎ। কিন্তু সাধারণত যেটা হয় যে লেখালেখির মানুষ ওই লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ কিবোর্ডের সামনেই তার জীবন। কিন্তু মারুফকে আমরা দেখেছি যে রীতিমতো রাজপথে গিয়ে শাহবাগে সেই গণজাগরণে যে কয়েকজন তরুণ এই আন্দোলনটির সূচনা করেছিলেন, সেখানে তার সক্রিয় অংশগ্রহণ। কাজেই আমরা এটা বুঝতে পারি যে লেখক এবং ব্লগার মারুফ আসলে স্বদেশ ভাবনার সঙ্গে বেড়ে ওঠা একজন তরুণ। মারুফ রসুল, স্বাগত জানাচ্ছি আজকের এই স্বাগত মাসকাত ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার চলছে মোটামুটি, এমনিতে কিছু লেখালেখি নিয়ে কাজ করছি। আর এমনিতে রাষ্ট্র যখন একটু আক্রান্ত হয় তখন তো স্বাভাবিকভাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে একটা মানে দুঃখবোধ বা একটা গ্লানি কাজ করে। সেই চলমান সময়ের মধ্য দিয়ে যেভাবে যাওয়া যায় আর কি, সেভাবেই যাচ্ছি। এই ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে এই যে আক্রান্ত হওয়া, হ্যাঁ, যে একটা দেশ সেটি নিজেকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে এবং এর চেষ্টা থাকে যে জনগণের মৌলিক চাহিদাগুলোকে পূর্ণ করে তাদেরকে একটি সভ্যতার আলোয়, সভ্যতার পাদপীঠে নিয়ে যাওয়ার। সেই চেষ্টাটা বাংলাদেশে যেমন রয়েছে, কিন্তু বাংলাদেশের এই এগিয়ে যাওয়াটা যেন অনেকটা বাধা ঠেলে ঠেলে দৌড়ের মতো আর কি। তো আমরা নিজেরাও আমাদের জীবনে সেগুলোকে, সেই অভিঘাতগুলোকে অনুভব করেছি। আপনি তো আরেকটু পরের প্রজন্মের, আপনাকে আরো বেশি করে এটার মুখোমুখি হতে হচ্ছে। 50 বছরে বাংলাদেশ, আপনার চিন্তার দর্পণে আমরা এটাকে একটু একটু করে পেতে চেষ্টা করব আজকের আলোচনায়। মারুফ। ধন্যবাদ মাসকাত ভাই। আমি 50 বছরের বাংলাদেশ যখন আমাকে যখন এই প্রপঞ্চটি যখন আমার সামনে আসে যে 50 বছরের বাংলাদেশ, তখন আমি আসলে বাংলাদেশের একটা ভূমিকা পত্র খুঁজি যে আসলে প্রত্যেকটি রাষ্ট্র কিংবা প্রত্যেকটি ধারণারই তো একটা ভূমিকা থাকে। এই বাংলাদেশ নামক রাষ্ট্রের ভূমিকা পত্রটি কোনটা? তখন আমার কাছে প্রথমেই যেটা মনে হয় যে বাংলাদেশ নামক রাষ্ট্রের ভূমিকা পত্রটি হচ্ছে আমাদের মহান স্বাধীনতার যে ঘোষণাপত্রটি ছিল, সেই ঘোষণাপত্রের খুব চমৎকার 3টি শব্দ: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, কারণ বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে মানে একেবারে গোড়া থেকেই এই অঞ্চলের বাঙালিরা, অর্থাৎ এই পূর্ব বাংলার বাঙালি যারা, তৎকালীন পূর্ব বাংলার বাঙালি যারা, তারা একটি সাংস্কৃতিক আবহ নিয়ে বড় হয়েছেন। সাংস্কৃতিক আবহ বলতে আমি এই অর্থে বলছি যে মাটির সঙ্গে তার একটি সম্পৃক্ততা রয়েছে। সে কৃষক আন্দোলন করেছে, সে শ্রমিক আন্দোলন করেছে, অর্থাৎ তার সঙ্গে যে মাটির সাযুজ্য, যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততাই কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে একটি মুক্তি সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তাকে উন্নীত করেছে। সুতরাং পাকিস্তান দর্শন এবং বাংলাদেশ দর্শন একটি বড় বিষয় এই 50 বছরের বাংলাদেশের, আজকের 50 বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমার কাছে। কারণ বাংলাদেশ নামক রাষ্ট্রের সূচনাই হয়েছিল পাকিস্তানের যে অপদর্শন ছিল, যে রাজনৈতিক বা সাম্প্রদায়িক দর্শন ছিল, তাকে ছুঁড়ে ফেলে একটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের আজকের জায়গায় উন্নীত হওয়াটি।
এখন যে জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে যে কোন আদর্শের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তি সংগ্রামটি হয়েছিল, আর কোন আদর্শের দিকে বাংলাদেশ আসলে পরিচালিত হচ্ছে মুক্তি সংগ্রাম পরবর্তী বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখন এই জায়গাটি যদি দেখি তাহলে আমার কাছে কতগুলো মানে খুব স্বাভাবিকভাবে একটি রাষ্ট্রের সাফল্য বা ব্যর্থতা যে বিষয়গুলো দিয়ে নির্ণীত হয়, অর্থনৈতিক সূচক বা রাজনৈতিক সূচক বা সামাজিক বৈষম্য নিরসনের সূচক এবং সাংস্কৃতিক সূচক। এখন এই জায়গাগুলো যদি আমরা দেখি বা শিক্ষা, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আজকের প্রেক্ষাপটে 50 বছরের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটা জিনিস মনে করি যে সারা পৃথিবী তো এগিয়েছে, 50 বছর আগের বাস্তবতায় পৃথিবী দাঁড়িয়ে নেই, পৃথিবীও 50 বছর এগিয়েছে, বাংলাদেশও 50 বছর এগিয়েছে। কিন্তু আজকের যে জায়গাটিতে আমরা দাঁড়িয়েছি, হ্যাঁ আপনি আপনি কিছুক্ষণ আগে শুরুই করেছিলেন আলোচনা এটি দিয়ে যে আমাদের বেশ কিছু সূচক আছে, যে সূচকগুলো অনেক ইতিবাচক সূচক। আমাদের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটেছে, মানুষের অর্থনৈতিক সূচকের অনেক উন্নতি ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি রাষ্ট্র কেবল অর্থনৈতিক সূচক কিংবা রাজনৈতিক সূচকের উপর নির্ভর করে না, তার মানুষের, তার নাগরিকের মনন এবং বোধেরও একটি জায়গা খুব গুরুত্বপূর্ণ। গত 50 বছরে আমি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সূচকের যেমন উন্নতি দেখি, তেমনি গত 50 বছরে আমি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের একটা অবনমন দেখি, বাংলাদেশের গবেষণা ক্ষেত্রের একটা অবনমন দেখি। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী বছর 2021 সালে 100 বছরে পা দিতে যাচ্ছে। সুতরাং 50 বছরের বাংলাদেশের পাশে যদি আমরা 100 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখি, তাহলে কিন্তু যে লেখচিত্রটা আমরা পাই সেটা সবসময় আমাদের সন্তুষ্ট করে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে একটি একটি বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা থেকে তার অনেকগুলো অবদান রয়েছে। কেবলমাত্র যে তার জ্ঞান বিজ্ঞান বা চর্চার ক্ষেত্রে তাই নয়, একটি জাতিকে মুক্তিকামী করে তোলার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অবদান রয়েছে। কিন্তু গত 50 বছরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখছি? এখানে আমি বিশ্ববিদ্যালয় কথাটি একটু সিম্বল অর্থে ব্যবহার করছি। আসলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষিত বা বাংলাদেশের মননগত বুদ্ধিবৃত্তিক বা এই 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 যে জায়গাগুলো, এই জায়গাগুলো নিয়ে আমি আসলে আমার কাছে মনে হয় 50 বছরে আমাদের এক ধরনের অবনমন ঘটেছে। কারণ আমরা তো মুক্তি সংগ্রামের ইতিহাস যখন পড়ি, তখন সেই সঙ্গে আমরা মুনীর চৌধুরীর নাটকও পড়ি, আমরা সেই সময় মুফাজ্জল হায়দার চৌধুরীর লেখাও পড়ি, আমরা সেই সময় জ্যোতির্ময় গুহঠাকুরতার লেখাও পড়ি। কিন্তু সেই বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনার জায়গাগুলো কোথায়? আজকে যদি আমরা বাংলাদেশের, এমনকি আমি যদি সংবাদপত্রের জায়গাটিও দেখি, যে আমরা মুক্তি সংগ্রামের ইতিহাসকে, আমি কেন মুক্তি সংগ্রামের ইতিহাসকে বারবার বলছি, কারণ আমি আমার ব্যক্তিগত বিবেচনায় বাংলাদেশের ভূমিকা পত্রটি হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস। সুতরাং আমি সিরাজউদ্দিন হোসেন চৌধুরীর লেখা কিংবা জহুর হোসেন চৌধুরীর লেখার জায়গাটা আজকে আমরা সাংবাদিকদের মধ্যে পাচ্ছি কিনা, সেই গণমাধ্যম পাচ্ছি কিনা, 66-র 6 দফা থেকে নিয়ে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি পর্যায়ে ইত্তেফাক সংবাদের যে ভূমিকা ছিল, আজকে গণমাধ্যমকে আমরা সেই জায়গাটিতে পাচ্ছি কিনা, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় যে একটি সাংস্কৃতিক অসারতার মধ্য দিয়ে যেন আমরা 50 বছরের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, আমাদের প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে, আমরা এখন আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে। বাংলাদেশটা এখন একটা বাংলাদেশের যে কোনো প্রান্তে এখন চাইলেই চলে যাওয়া যায় যে কোনো সময়। কিন্তু আমরা আসলে আমাদের সাংস্কৃতিক বা আমাদের মনন বোধ এবং আমাদের বিবেচনা বোধের জায়গায় আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে একটি গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে অর্থনৈতিক সূচকও কিন্তু মানুষের মনন এবং বোধের জায়গাটি যদি পরিষ্কার না থাকে, তাহলে অর্থনৈতিক সূচক দিয়ে একটি রাষ্ট্রকে রক্ষা করা খুব কঠিন। কারণ আমরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসও দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক প্রভূতভাবে উন্নতি করেছে, কিন্তু তার মধ্যে যেই সেখানেও যে অন্ধত্ব বা সেখানেও যে হোয়াইট সুপ্রিমেসি আমরা যেটাকে বলি, সেই সেই বিষয়গুলোর যে আনাগোনা আমরা সেখানে দেখছি। 70 দশকে সিআইএ যেভাবে ভূমিকা পালন করেছে, আজকে হয়তো অর্থনৈতিক বাস্তবতার কারণে সিআইএ সেই ভূমিকা পালন করতে পারছে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে তারও যে একটা অবনমন, সেই অবনমনের একটি প্রধান কারণ কিন্তু আমরা দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো লিটারেচার পাইনি, আমরা দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো দর্শন পাইনি। তো আমার কাছে মনে হয় এই বিষয়টি আমাদের এখন বিবেচনা করা প্রয়োজন, যে বাংলাদেশ দর্শন যেটা ছিল, সেই দর্শনের বাস্তব প্রয়োগটি আমরা কতটুকু করতে পারছি আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে। আজকে বাংলাদেশের যে পারিপার্শ্বিক কাঠামোটি আমরা দেখছি, যে রাজনৈতিক বাস্তবতাটি আমরা দেখছি, সেই রাজনৈতিক বাস্তবতা, এটা একটা বড় প্রশ্ন যে আমরা হয়তো 50 বছরের বাংলাদেশ উদযাপন করব, আমরা হয়তো এখন বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন করছি, কিন্তু এই যে কেবল পঞ্জিকার পাতাতে আমাদের উদযাপন গুলো থমকে আছে, আমাদের এই উদযাপন কেবল নয়, এটাকে যে মননে লালন করা, সেই জায়গাটির ক্ষেত্রে আমাদের একটা শূন্যতা আমরা দেখতে পাই। কারণ
আমি খুব পরিষ্কারভাবে মনে করি যে সাংস্কৃতিক আন্দোলন বা সাংস্কৃতিক বোধ দিন শেষে একটি রাষ্ট্রকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যায়। যেমন আমাদের সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছিল প্রতিবাদী রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপনে 1961 সালে, যে রবীন্দ্র জন্ম শতবর্ষ, এবং তার মধ্য দিয়ে ছায়ানটের জন্ম হয়েছে। আমি আজকে ব্যথিত হই যখন দেখি যে বাংলাদেশে একের পর এক ভাস্কর্য বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পাঠ্যপুস্তক থেকে সত্যেন সেনকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সেই যে প্রতিবাদের মধ্য দিয়ে জন্ম নেয়া একটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, তাকে আমরা সেই ভূমিকা আজকে আর পাই না। তো আমার মনে হয় যে ওই একটি কথা আমার বারবার আপনার এই আলোচনাটি করতে গিয়ে আমার মনে হয়েছে যে মহাভারতের দুর্যোধনের মা গান্ধারী যেমন বলেছিলেন যে ঈশ্বর আমাকে সবসময় দুঃখে রেখো, আমি যেন কখনো তোমায় না বলি। তো আমার কাছে বাঙালির 50 বছরের নিয়তিটা মনে হচ্ছে এরকম যে বাঙালি যেন সবসময় এই যে তার উপরে যে একটা খড়ক চলেছে, তার উপরে যে একটা দার্শনিক অপদর্শনের আধিপত্য চলেছে, সেই অপদর্শনের আধিপত্যটাই যেন সেটা যদি থাকে তাহলেই যেন সে নড়ে চড়ে বসতে পারে, তাহলেই যেন তার প্রতিবাদের স্লোগানটা আরো বেশি স্ফুরিত হয় বলে আমার মনে হয়। মারুফ, বাংলাদেশ যেহেতু দীর্ঘ সময় ঔপনিবেশিকদের শোষণের মধ্যে ছিল, ফলে মানুষ অনেক দারিদ্র্যের মধ্যে থেকেছে, মানুষ অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। হ্যাঁ, পুষ্টিহীনতা সমাজকে নানাভাবে বিলীন করে রেখেছে। চিন্তা জগৎটির সঙ্গে কিন্তু পুষ্টিহীনতার একটি সরাসরি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এবং এই যে ব্রিটিশ আমল এবং তারপর পাকিস্তান আমলের যে উৎপীড়ন এবং এর মধ্যে দিয়ে মানুষকে ছোট করে রাখার, মানুষকে বাড়তে না দেয়া, বর্ধিত হতে না দেয়া, না শারীরিকভাবে না মানসিকভাবে, ফলে একটা 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 মানসিক দুর্বলতার জায়গা কিন্তু ছিল। সেইখান থেকে খুব স্বাভাবিকভাবেই প্রথমে যেখানে মনোযোগটি হয়তো সমাজের এসেছে তা হচ্ছে যে অর্থনৈতিকভাবে উন্নয়ন, যেটা আমরা দেখেছি যে সেটি কিন্তু হয়েছে। বাংলাদেশের যে কৃষক, বাংলাদেশের যে শ্রমিক, তারা কিন্তু একটি দিনের জন্য তাদের যে কাজটি সেখান থেকে নিজেদেরকে দূরে রাখেননি। আমরা যদি বাংলাদেশের অর্থনীতির সাফল্যের দিকে তাকাই তাহলে দেখবো যে কারা এটিকে বিনির্মাণ করেছে, এই কৃষকেরা, শ্রমিকেরা। এতে করে যেটা হয়েছে যে রাষ্ট্রের শারীরিক শক্তি বৃদ্ধি পেয়েছে, কিন্তু মনোযোগগুলো যেখানে থাকা দরকার, যে ওই যে প্রতিটি কৃষক, প্রতিটি শ্রমিক, তাদের সন্তান যেন শিক্ষার সুযোগ পায়, তার যেন স্বাস্থ্য সুযোগ থাকে, তার যেন পুষ্টি থাকে যথাযথভাবে, সে যেন বিকশিত হতে পারে, যে সে যেন এই সমাজে নানা রকম ভেদাভেদের মুখোমুখি না হয়। হ্যাঁ, তো এর ফলে সবার মধ্যে কিন্তু ধন সম্পদ অর্জনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং যে কোনো ভাবে, মানে যেন তেন প্রকারেণ টাকা হলেই যেন জীবনের সাফল্য এসে যাবে, এরকম একটি 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 বোধ সমাজের মধ্যে খুব বেশি করে পুঁতে গেছে যেন, যে কারণে আজকে এই প্রশ্নের মুখোমুখি আমরা যে এত অর্থনৈতিক উন্নয়নের পরেও 50 বছরে দাঁড়িয়ে যখন আমরা আমাদের অর্জনের কথা বলতে যাচ্ছি, তখন কেন এই বারবার এই বেদনা, এই বিষাদ এসে আমাদেরকে আক্রান্ত করছে যে সাংস্কৃতিক ভাবে আমরা এগোতে পারিনি বা শিক্ষার দিক থেকে আমরা এগোতে পারিনি। এখন আমি যেহেতু আপনার চেয়ে বয়সে আরেকটু বড়, হ্যাঁ, আমি একটা জিনিস ছোটবেলা থেকে যেটা দেখেছি যে পড়াশোনায় খারাপ করলে তখন যে শিক্ষক বকাঝকা করতেন, তার চেয়ে যে শিক্ষক বুঝিয়ে বলতেন এবং উৎসাহিত করতেন, সেই শিক্ষককে আমাদের ভালো লাগতো। তো সেই একটা জায়গা থেকে আমরা সবসময় বিভিন্ন ভুল পদক্ষেপের সমালোচনা করলেও এই 50 বছরে এসে ভেবেছি যে একটু ইতিবাচকতার আয়নায় দেখি না জিনিসগুলোকে। কারণ সারাক্ষণ যদি হয়তো নীতি নির্ধারকদেরকে আমরা নিরুৎসাহিত করতে থাকি, তাহলে তারা তাদের পারফরমেন্স হয়তো ভালো হবে না, বা তারা হয়তো একেবারেই ভাববে যে আমরা যাই করছি তারই সমালোচনা হচ্ছে। কিন্তু তাহলে কিন্তু তারপরেও আমরা তো আপনার যে চিন্তাটা সেটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি, এবং আসলে এরকম অনুষ্ঠানের আয়োজন করে এজন্যই যে আসলে এরকম 50 বছর পূর্তি তো কেবল আনুষ্ঠানিকতা নয়, পেছনের পথটাকে দেখা, আমরা কেমন করে হেঁটে এলাম, সামনের পথটাতে কেমন করে হেঁটে যাব, সে সম্পর্কে কিছু প্রস্তাবনা, পরিকল্পনাও তুলে ধরা। তো
মারুফ রসুল, এই যে সমস্যার কথা আপনি বললেন শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে, এই জায়গাটিকে আপনি যদি আরেকটু সুচিহ্নিত করেন যাতে নীতি নির্ধারকদের বুঝতে সুবিধা হয় যে কোথায় কোথায় ভুলগুলো হয়েছিল এবং সেই জায়গাগুলো কিভাবে শোধরানো সম্ভব। জি, ধন্যবাদ মাসকাত ভাই। আমি আমি যদি একটু বিশদে বলি যে আপনি যে আলোচনাটি শুরু করেছিলেন, সত্যি কথা বলতে কিন্তু যে 50 বছরের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে আপনি যখন বলছিলেন যে রাষ্ট্র শারীরিকভাবে সুস্থ হয়েছে, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি ঘটেছে, এটা খুব সুস্পষ্ট যে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি ঘটেছে, রাষ্ট্র শারীরিকভাবে অনেক বেশি সবল হয়েছে, এটা সত্যি। প্রশ্নটি হচ্ছে যে আমাদের 50 বছরের বাংলাদেশকে যখন আমরা বলি তখন 50 বছরের বাংলাদেশে দাঁড়িয়ে কিন্তু আমাদের সামনের 50 বছরটিকে দেখতে হয়। যে আজকে যে 50 বছরকে আমরা দেখছি, এখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, বাংলাদেশকে যারা স্বাধীন করেছেন যুদ্ধ করে তারা বেঁচে আছেন, তাদের কাছ থেকে আমরা শুনতে পাই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের দর্শন। কিন্তু 50 বছর পরে, অর্থাৎ বাংলাদেশ যখন 100 বছরে গিয়ে দাঁড়াবে, তখন আমরা তো আর তাদেরকে পাবো না। সুতরাং সেই কাজগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আমরা সেই কাজগুলোকে করে রাখা, অর্থাৎ 50 বছরে দাঁড়িয়ে কিন্তু সামনের 50 বছরের একটা রোড ম্যাপও তৈরি করা। এখানে একটি বিষয় আমার মনে হয় আলোচনা করা জরুরি, সেটি হচ্ছে যে পূর্ব বাংলার বা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের যে অবস্থানটি ছিল, সেখানে আমরা মধ্যবিত্তকে যে আমরা যে চিহ্নিত করেছি, যে মধ্যবিত্ত আসলে মুক্তিযুদ্ধ করেছিল, সেই মধ্যবিত্তের জায়গা থেকে আমরা এখন অনেকটা সরে এসেছি। এটা একটা আমার কাছে বড় কারণ মনে হয়, যে আমাদের নানা দিক থেকে আমাদের স্খলনের একটি বড় কারণ মনে হয়। কারণ একটা সময় ছিল যে ঔপনিবেশিক আমলে বাংলাদেশের মানুষকে বা এই অঞ্চলের মানুষকে নানাভাবে তাদেরকে দমন পীড়ন করা হয়েছে, তারা ঠিক মতো মৌলিক অধিকার গুলো তখন পায়নি, তাদের অন্ন বস্ত্র বাসস্থানেরও সংস্থান তখন ছিল না। কিন্তু তারপরেও কিন্তু সে সময় আমাদের সেই সময়ের কৃষক আন্দোলন, সেই সময়ের শ্রমিক আন্দোলন, সেই সময়ের রাজনৈতিক আন্দোলন, সেই সময় বাংলাদেশের পূর্ববঙ্গের ভূমি থেকে বঙ্গবন্ধুর মতন একজন নেতার জন্ম হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমার কাছে মনে হয়। যেমন বঙ্গবন্ধু যে রাজনৈতিক দলের সূচনা করেছেন, যে রাজনৈতিক দর্শনের সূচনা করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই রাজনৈতিক দর্শনটি ছিল পূর্ববঙ্গের একমাত্র মধ্যবিত্তের রাজনৈতিক দর্শন। এটা উচ্চবিত্তের রাজনৈতিক দর্শনও নয়, আবার ব্রাত্যের রাজনৈতিক দর্শনও। সেই মধ্যবিত্ত, যেই মধ্যবিত্ত দিন শেষে বাংলাদেশ আন্দোলনের রূপরেখাটি নির্মাণ করেছিল। এখানে একটি বিষয় আমার কাছে মনে হয় যে আপনি আমার চেয়ে আরো ভালো জানবেন এই বিষয়টি, তবু আমি আমার মতামতটি এখানে একটু দিতে চাই। সেটি হচ্ছে যে আমরা যখন মধ্যবিত্তের সংস্কৃতির আলোচনাটি করি, তখন আমরা একটা শিক্ষিত মধ্যবিত্তের কথা বলি, যে হ্যাঁ তথাকথিত শিক্ষিত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই তথাকথিত শিক্ষিতের যে বা শিক্ষা সনদ নির্ভর যে মধ্যবিত্ত, এই মধ্যবিত্তের ধারণা ভারতবর্ষে ছিল। ভারতবর্ষে যে বাঙালি নবজাগরণ ঘটেছিল, সেখানে তাদের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। কিন্তু বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতেও কিন্তু লিখেছেন যে এই অঞ্চলের কৃষক অনেক বেশি রাজনীতি সচেতন। সুতরাং এই অঞ্চলের কৃষক কিন্তু আসলে মূল মধ্যবিত্ত হিসাবে, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে মূল মধ্যবিত্ত হিসাবে তৈরি হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই কৃষকের ভাষ্য নির্মাণ করেছে হচ্ছে সেই শিক্ষিত মধ্যবিত্তরা, যারা আমলাতন্ত্রে প্রবেশ করেছে, যারা সেনাতন্ত্রে প্রবেশ করেছে, তারা। এখন আজকের জায়গায় এসে আমাদের সেই মধ্যবিত্তের সংস্কৃতির কাছে আবার ফেরত যেতে হবে। অর্থাৎ 50 বছরের বাংলাদেশে আমরা এখন কৃষকদের অনেক উন্নতির কথা আমরা দেখছি। কৃষকরা এখন আর আগের মতন তারা নিপীড়িত বা নির্যাতিত, বাংলাদেশে তো এমন ঘটনাও ঘটেছে যে সারের দাবিতে কৃষক লাইনে দাঁড়িয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই জায়গা থেকে কৃষকের উন্নতি ঘটছে। এখন এই কৃষকের যে বোধ, কৃষকের যে সংস্কৃতি, বা বাংলাদেশের এই যে মধ্যবিত্ত, যে মধ্যবিত্ত শেকড়ের কাছাকাছি, যে মধ্যবিত্তের সঙ্গে মাটির সম্পৃক্ততা রয়েছে, সেই মধ্যবিত্তের সঙ্গে আমাদের সংযোগটা আসলে বাড়াতে হবে। আমরা মধ্যবিত্ত এখন অনেক বেশি এলিট হয়ে গেছি, যে কারণে আমাদের রাজনীতির মধ্যে এক ধরনের অভিজাততন্ত্র তৈরি হয়েছে। আমি রাজনীতির জায়গাটা বারবার স্পর্শ করতে চাই এই কারণে, কারণ দিন শেষে রাজনীতি এবং সংস্কৃতির মধ্যে একটা সম্পর্ক হচ্ছে এরকম, যে সংস্কৃতি সোনার মানুষ তৈরি করে, আর রাজনীতি সোনার মানুষকে ব্যবহার করে সোনার দেশ করতে পারে। তো এই যে রাজনীতির এবং সংস্কৃতির যে একটি সম্পর্ক, এই সম্পর্কটাকে আমাদের অনেক বেশি, এখন আমার মনে হয় 50 বছরের পরের বাংলাদেশ অনেক বেশি পরের প্রজন্মের জন্য আমাদেরকে তুলে ধরতে হবে। কারণ এখন রাজনীতির সঙ্গে সংস্কৃতির একটা মানে দূরত্ব তৈরি হয়ে গেছে। আমাদের সাংস্কৃতিক কর্মীদের মধ্যে রাজনৈতিক বোধ কম, আমাদের রাজনৈতিক কর্মীদের মধ্যে সাংস্কৃতিক বোধ একেবারেই নেই। এই যে দূরত্বটা, এই দূরত্বের কারণে কিন্তু আমরা এক ধরনের একটা শূন্যতার মধ্যে আমার মতে আমরা তলিয়ে যাচ্ছি। এখন যদি আমাকে বলেন, তাহলে 50 বছরে বাংলাদেশের ইতিবাচক অনেকগুলো জায়গা রয়েছে, এবং প্রথম ও প্রধান ইতিবাচক যে জায়গাটি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি, সেটি হচ্ছে বাংলাদেশে ইতিহাসের দায় শোধ করতে পেরেছি আমরা 50 বছরে।
তার মধ্যে প্রথমত হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি, এখনো সেই বিচার কাজ চলছে। আর দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করতে পেরেছি আমরা। এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা আমার কাছে 50 বছরের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মাইন্ড ফলো মনে হয়েছে। কেন? কারণ হচ্ছে 71-এ যুদ্ধাপরাধীরা যে ঘৃণ্য অপরাধ করেছিল, তাকে চাইলেই আমরা যদি নুরেমবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়াল দেখি, যেই পদ্ধতিতে সেখানে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে তার চেয়ে অনেক বেশি আমি বলবো অধিকার দিয়ে, অপরাধীদেরকে অধিকার দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু তাদের বিচারটি করেছে, এখনো সেই বিচার কাজ চলছে। দ্বিতীয়ত, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের জায়গাটি আমার কাছে মনে হয়েছে, কেন বলছি, কারণ বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই আগস্টে সপরিবারে হত্যা করার পরে 26শে সেপ্টেম্বর একটি ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করা হয়, এবং সেই ইন্ডিমিনিটি অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক একটি ইন্ডিমিনিটি অধ্যাদেশ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 50 বছরের বাংলাদেশের শুরুটাই ছিল এরকম, অর্থাৎ প্রথম দশক, স্বাধীনতার প্রথম দশকে জাতির পিতাকে হত্যা করা হলো, এবং এই হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে একটা রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ পর্যন্ত জারি করলেন, যে অধ্যাদেশে কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। মানে একদম সংবিধান ধরে যদি বিচার করা হয় তাহলে এর কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। এই এই মানে 21 বছর পরে, 75 পরবর্তী 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইন্ডিমিনিটি অধ্যাদেশ বাতিল না করেও কিন্তু বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে পারো। সে সময়ের পার্লামেন্ট প্রসিডিংস আমরা তৎকালীন আইন প্রতিমন্ত্রী আব্দুল মতিন সাহেবের সেই বক্তব্যে আমরা সেটা জানতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই প্রসিডিংসটা, সেই ইন্ডিমিনিটি অধ্যাদেশটা বাতিল করা হলো, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করা হলো একটি প্রচলিত বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, আলাদা ট্রাইব্যুনাল করে নয়, আলাদা কোনো রাষ্ট্রীয় হস্তক্ষেপ করে নয়, একদম প্রচলিত আইনে সেই বিচারগুলো করা হলো, এবং অপরাধীরা রাষ্ট্রপতির ক্ষমা পর্যন্ত প্রার্থনা করলো। আমি এই জায়গাটা বলতে চাই যে এখানে আইনের যে একটা শাসনের জায়গা, এই আইনের শাসনটি সুপ্রতিষ্ঠিত হওয়ার একটি নজির আমরা 50 বছরে এই দুটো ঘটনা দিয়ে আমরা তুলে ধরতে পারি। হ্যাঁ, অনেকগুলো ঘটনা এর মধ্যে ঘটেছে যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু এই দুটো ঘটনা দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি আমরা 50 বছরের বাংলাদেশের মানে জনমনস্তত্ত্বেই বসিটি প্রতিষ্ঠা করতে পেরেছি যে অপরাধী যেই হোক এবং যত আগেই অপরাধ ঘটে থাকুক না কেন তার বিচার সম্ভব। নানাভাবে রাষ্ট্রীয়ভাবে বিচারকে বন্ধ করতে চাইলেও সেই বিচার প্রক্রিয়াকে আমরা এগিয়ে নিতে পারি, সেই বিচার প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারি। এটা থেকে এই যে 50 বছরের এই দুটো গুরুত্বপূর্ণ অর্জন, আইন এবং বিচারের জায়গা থেকে আমার দৃষ্টিতে এই দুটো গুরুত্বপূর্ণ অর্জনকে সামনে নিয়ে আমরা যদি দেখি, তাহলে আমাদের আরো যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের ঐতিহাসিকভাবে যে দায়গুলো আমাদের রয়েছে, এই দায়গুলো আমাদের পূরণ করতে হবে। এখন এই দায়গুলো পূরণ করার ক্ষেত্রে আমাদের প্রথম ও প্রধান অন্তরায় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা কখনোই রাষ্ট্র কাঠামোর সঙ্গে জনগণের একটা সম্পৃক্ততা, যেটা রাষ্ট্রবিজ্ঞানও বলে, গণতন্ত্রের ক্ষেত্রে আমরা যেটা বলি, এই সম্পৃক্ততাটা প্রতিষ্ঠিত করতে পারিনি। কেন পারিনি? সেখানেও আমার কাছে মনে হয়েছে আমরা আসলে বঙ্গবন্ধু যে আদর্শের জায়গা থেকে দেশ স্বাধীন করেছিলেন এবং যে আদর্শের জায়গা থেকে 72-এর সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেখান থেকে আমরা সরে এসেছি। বঙ্গবন্ধু যখন 72-এর 4 নভেম্বর যখন বঙ্গবন্ধু শাসনতন্ত্রের খসড়া প্রণয়নের দিন বক্তব্য রাখেন আমাদের সংসদে, তখন তিনি গণতন্ত্রের একটা সংজ্ঞায়ন করেছিলেন। তিনি বলেছিলেন যে এই গণতন্ত্র হচ্ছে শোষিতের গণতন্ত্র। এখন আমি এই বাক্যটিকে, এই দুটি শব্দ, শোষিতের গণতন্ত্র, এই দুটি শব্দ আমার কাছে মুক্তিযুদ্ধোত্তর একজন প্রজন্মের কাছে এই শব্দ দুটি একটা খুবই নতুন শব্দ মনে হয়েছে। কেন কেন তিনি শুধু গণতন্ত্র বললেন না, কেন তিনি শোষিতের গণতন্ত্র বললেন? এবং আমি মাসকাত ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে সে সময়কার গুরুত্বপূর্ণ নেতা, যদি ভারতীয় উপমহাদেশে আমরা ধরি পণ্ডিত জওহরলাল নেহেরু, কিংবা যদি মোহাম্মদ আলী জিন্নাকেও আমরা ধরি, এই দুজনের যে গণতান্ত্রিক ভাবনা, সেই গণতান্ত্রিক ভাবনা থেকে বঙ্গবন্ধুর গণতান্ত্রিক ভাবনাটি একেবারেই আলাদা ছিল। যদিও ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় 24 বছর পর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং তিনি যে শোষিতের গণতন্ত্র বললেন সেখানে তিনি উল্লেখ করলেন তার বক্তব্যের সম্প্রসারিত রূপটি ছিল এরকম যে এতদিন আমরা দেখে এসেছি যে গণতন্ত্রে দেয়া হয় হচ্ছে যারা পুঁজিবাদী, যারা পুঁজিপতি, তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। আমরা এই গণতন্ত্রে জনগণ যারা শোষিত তাদেরকে আমরা প্রোটেকশন দিব, এবং পুঁজিপতিদের জন্য কোনো প্রোটেকশন থাকবে না। এবং এই যে এই বক্তব্যটি আমার কাছে বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর দেয়া এই বক্তব্যটি, তিনি আরো অনেকগুলো কথাই সেখানে বলেছিলেন সমাজতন্ত্র সম্পর্কে, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে, বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে, কিন্তু এই গণতন্ত্রের যে সংজ্ঞায়নটি বঙ্গবন্ধু করেছিলেন, আজকে 50 বছরে আমরা সেই সংজ্ঞায়ন থেকে অনেক দূরে সরে গেছি। এই সরে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক স্খলনের একটি কারণ। এখন যদি আমাদের 50 বছর পরে আমাদের যদি নতুন করে ভাবতে হয় যে আমরা আমাদের রাষ্ট্রটাকে আবার কি করে ঠিকভাবে ঠিক পদ্ধতিতে আবার নিয়ে আসবো, তাহলে আমাদেরকে সেই 72-এর
চৌঠা নভেম্বরে বঙ্গবন্ধু সেই বক্তৃতার কাছে ফিরে যেতে হবে, কেননা আমাদের শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বঙ্গবন্ধুর প্রণীত শোষিতের গণতন্ত্র কি করে 75-এর পরে একেবারে একটা শোষকের গণতন্ত্রে পরিণত হয়ে গেল? এটার মূল কারণ হচ্ছে, কারণ আমি বারবার এটি বলি, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের বয়সটা 50 বছর হলেও বাংলাদেশের গণতন্ত্রের বয়স কিন্তু 50 বছর নয়। কারণ আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে দেখেছি হচ্ছে সামরিক শাসন, এবং সামরিক শাসকরা নিজেদের খুশি মতন যে কোনো ভাবে তাদের নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্য যা খুশি তা করেছে। সুতরাং বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্রটাকে তারা বদল করেছে। এখন এই রাষ্ট্রীয় চরিত্রের যে বদল হয়েছে, এই যে একটা এক ধরনের পরিবর্তিত রাষ্ট্রীয় চরিত্র মানে তৈরি হয়েছে, এটাকে নিয়ে হঠাৎ করে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় এসে বা 2008 সালে ক্ষমতায় এসে এক যুগ ক্ষমতায় থেকেও সেটাকে চাইলে আওয়ামী লীগ তুড়ি মেরে হয়তো সেটাকে বদল করতে পারবে না, কারণ এর সঙ্গে জনমনস্তত্ত্বের সম্পৃক্ততা রয়েছে। এখন এই জনমনস্তত্ত্বের সম্পৃক্ততাটাকে যদি আমরা তৈরি করতে চাই আবার নতুন ভাবে, নতুন প্রজন্মের সঙ্গে, তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের যে মানে ব্যুরোক্রেসি ব্যবস্থা, আমাদের যে আমলাতন্ত্র, তার সঙ্গে আমাদের আসলে নতুন লড়াইটা করতে হবে। 50 বছর আগের বাংলাদেশ লড়াই করেছে আসলে হচ্ছে পাকিস্তানের অপদর্শনের বিরুদ্ধে। এখন যে বাংলাদেশকে লড়াই করতে হবে আসলে যে মিলিটারি ব্যুরোক্রেসি, যেটাকে আমরা বলি সামরিক আমলাতন্ত্র, বা আমরা যেটাকে বলি হচ্ছে আহ মানে সাম্প্রদায়িক যে নীতিগুলো এখন তৈরি হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের লড়াইটাকে আরো বেশি শানিত করতে হবে। এখানে প্রশাসনের সঙ্গে জনগণের যে দূরত্ব, সেই দূরত্বটা কমিয়ে আনতে হবে। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে অনেক অতিথিরা মন্তব্য করছেন, এখানে একজন একটা মন্তব্য করেছেন, সম্ভবত অরবিন্দ চক্রবর্তী, তিনি লিখেছিলেন যে অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক যে বাংলাদেশের রূপ এখন দেখছে, এটা থেকে আমাদের বেরিয়ে আসার উপায়টা কি? আমি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে না পারার অন্তরায় কি বলে আপনি মনে করেন? তিনি এটা খুব পরিষ্কার, এই যে সাম্প্রদায়িকতা, এটা ঢুকলো কখন? মানে আমাদের বাংলাদেশের মানে রাষ্ট্র চরিত্রে তো এই সাম্প্রদায়িকতাটা ছিল না, এটা ঢুকলো কখন? 75 পরবর্তী একটা সময়, একটা অন্ধকার সময়, এবং রাষ্ট্র ধর্ম ইসলাম করা, এবং তার সঙ্গে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম জড়িয়ে দেওয়া, এর সঙ্গে এই যে একটা ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সাম্প্রদায়িকতা এটার ভেতরে তৈরি করা হয়েছে, এর মধ্য দিয়ে পরবর্তী বিভিন্ন সরকার একে লালন পালন করেছে। এখন আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের একার পক্ষে, একটি শাসন ব্যবস্থার পক্ষে এই সাম্প্রদায়িক চরিত্রকে মানে মানে এক রাতের মধ্যে শেষ করে ফেলা সম্ভব না। এটার একটা কারণ আমি মনে করি 75 পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত, বা একেবারে যদি 96 পর্যন্ত ধরি, তাহলে কমপক্ষে দুটো প্রজন্ম বড় হয়েছে। এই দুটো প্রজন্ম তো শিক্ষা ব্যবস্থার মধ্যে সাম্প্রদায়িকতার গড়ন নিয়ে বড় হয়েছে। এখন এই প্রজন্মের মানসিক বোধ থেকে যদি আমি তার সাম্প্রদায়িক দর্শনটাকে সরিয়ে দিতে চাই, তাহলে আমার ফিরে যেতে হবে আসলে বাঙালি জাতীয়তাবাদের কাছে। আমরা মানে প্রাসঙ্গিক ক্রমে এই ঘটনাটি আসছে যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থাটি আমরা দেখছি, এই অবস্থাটিতে আমরা মানে এই যে সাম্প্রদায়িক শক্তির উত্থান দেখছি, আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে বারবার একটা জিনিস দেখি, সে আমার বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে ধর্মটাকে দাঁড় করে। মানে তার উদ্দেশ্য এটাই, মানে এখানে ভাস্কর্য বক্তব্য নয়, এখানে মানে তার শিক্ষা ব্যবস্থা বক্তব্য না, তার মূল বক্তব্য হচ্ছে যে আমার যে বাঙালি সংস্কৃতি, আমার যে বাঙালি আইডেন্টিটি, যে নৃতাত্ত্বিক পরিচয় আমার, সেই পরিচয়ের বিরুদ্ধে সে ধর্মটাকে দাঁড় করা, এবং সে সবকিছুকেই বলে যে এটা ধর্মে জায়েজ না, এটা ধর্মে জায়েজ না। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে, যারা সত্যিকার অর্থে ইসলাম নিয়ে চিন্তা করেন, যারা ইসলাম নিয়ে কাজ করেন, যারা ইসলাম নিয়ে গবেষণা করেন, এবং মাসকাত ভাই আপনি নিজেও জানেন যে আমাদের ব্লগে মাহমুদ ভাই ছিলেন, উনি ইসলামের বিভিন্ন স্কলারি বিষয়গুলো নিয়ে তিনি লিখতেন। এই কিছুদিন আগে আমি ওনার একটা লেখা পড়েছি বিডি নিউজ 24-এ, যে বাংলাদেশের ভাস্কর্য বিষয় ইসলামের কি বক্তব্য, সেখানেও তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সুতরাং এই যে ইসলামিক স্কলার যারা, তাদের আলোচনা কিন্তু এখানে আসছে না, এটা একটা পলিটিক্যাল ইসলাম আসছে, এবং এই পলিটিক্যাল ইসলামটাকে নিয়ে এক ধরনের একটা ধোঁয়াশা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যে ধোঁয়াশা পরিস্থিতিটাকে যদি আমরা মানে এখন ধ্বংস করতে চাই বা সেটাকে সমূলে বিনাশ করতে চাই, তাহলে আমার সংস্কৃতির কাছে আমাকে ফিরে যেতে হবে, বারবার আমাকে পয়লা বৈশাখের কাছে ফেরত আসতে হবে, বারবার আমাকে বাঙালি জাতীয়তাবাদের কাছে ফেরত আসতে হবে, বারবার আমাকে বাঙালির মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কাছে ফেরত আসতে হবে। এজন্যই আমার কাছে মনে হয় এই সংস্কৃতির কাছে ফেরত আসার প্রধান অন্তরায়টি হচ্ছে প্রশাসনের সঙ্গে বা রাজনীতির সঙ্গে বা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জনগণের একটা দূরত্ব হয়ে গেছে। আজকে আমি জনপ্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাই, কিন্তু এরপরে এই জনপ্রতিনিধির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না। আজকে বাংলাদেশে এক ধরনের আমলাতন্ত্র একটা অভিজাত শ্রেণীতে অবস্থান করে, এমন একটা অভিজাত শ্রেণীতে অবস্থান করে যে ডিসি কে ভাই না ডাকলে ডিসি কোনো কাজ, মানে স্যার না ডাকলে ডিসি কোনো কাজ করে না। মানে এই যে আমলাতন্ত্রের এক ধরনের অহমিকা বোধ, আমলাতন্ত্রের এক ধরনের আভিজাত্য বোধ, এই আভিজাত্য বোধ থেকে আমাদেরকে আসলে সরে আসতে হবে। এটাই বঙ্গবন্ধু বলেছিলেন, যে বঙ্গবন্ধু একটা পরিষ্কার কথা তিনি বলেছিলেন যে
পাকিস্তানি আমলাতন্ত্রে যারা কাজ করেছেন তারা বঙ্গবন্ধুর কাছে গিয়ে বলেছিলেন উই নিড প্রোটেকশন, এবং বঙ্গবন্ধু তাদের উত্তর দিয়েছিলেন যে মাই পিপল নিড প্রোটেকশন, ওয়ান্ট প্রোটেকশন ফ্রম ইউ জেন্টলম্যান। তো এই যে আমলাতন্ত্রকে বঙ্গবন্ধু পরিষ্কারভাবে তাদের অবস্থানটা চিহ্নিত করেছিলেন। তিনি বলেছিলেন যে দুর্নীতিটা কারা করে। আজকে দুর্নীতির তো একটা বড় রকম ব্যাধি। একটা রাষ্ট্রকে যদি আমি দুর্নীতি মুক্ত না করতে পারি, একেবারে মানে দুর্নীতি হয়তো জিরো পর্যায়ে শূন্যের কোঠায় নেমে আসবে না, কিন্তু দুর্নীতিকে যদি আমি কমিয়ে আনতে না পারি, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার 50 বছরের পরবর্তী বাংলাদেশ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। একটা করোনা মহামারীর সময় আমাদের স্বাস্থ্য খাতে যে পরিমাণ দুর্নীতি ধরা পড়েছে, এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হয়। কারণ 50 বছরের বাংলাদেশে আমি হাঁটি হাঁটি পা পা করে যত দূর পর্যন্ত এগিয়েছি, আমি হয়তো আরো দূর এগোতে পারতাম যদি আমার এই দুর্নীতি, এই প্রশাসনের আমলাতন্ত্র, এই সামরিক মনস্তত্ত্ব এগুলো যদি আমার মধ্যে না থাকতো, তাহলে আরো দূর এগিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল। সুতরাং আমার এইটাই এই বিষয়টি 50 বছরের বাংলাদেশের আমি বারবার দেখতে পাই যে ঘটনাগুলোর কারণে আজকে আমি আরো যত দূর পর্যন্ত যেতে পারতাম আমি যেতে পারিনি। আমি আরো অনেক দূর পিছিয়ে আছি, কারণ আমি মনে করি এটা 50 বছরের বাংলাদেশে আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে আহ কোন একটি গোষ্ঠী সাম্প্রদায়িক ধোঁয়া তুলে মানুষ পুড়িয়ে ফেলবে, বঙ্গবন্ধু জন্ম শতবর্ষে দাঁড়িয়ে ভাস্কর্য ভাঙবে, এটা আমি মনে করি না কখনো। 50 বছরের বাংলাদেশের এই নিয়তি হওয়ার কথা ছিল না, কিন্তু এই নিয়তি হয়েছে, কারণ আমাদের প্রশাসন যন্ত্রে, আমাদের সামরিক মস্তত্বে এক ধরনের সাম্প্রদায়িকতা বিরাজ করছে। এটা দীর্ঘদিন ধরে চালানো হয়েছে। জিয়াউর রহমান চালিয়েছে, এরশাদ চালিয়েছে, এবং তার ধারাবাহিকতা কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগকেও বহন করতে হয়েছে। সে চাক বা না চাক তাকে বহন করতে হয়েছে। এখন এই জায়গাগুলোকে যদি আমরা তৈরি মানে এই বিষয়গুলোকে যদি আমরা মানে ঠিকঠাক মতন সমাধান করে সামনে এগোতে না পারি, তাহলে আসলে 100 বছরের বাংলাদেশের দর্পণটি কেমন হবে সেটা নিয়ে আমার এক ধরনের সংশয় থেকে যায়। এখন আমরা তো যে সমস্ত দেশে দেখেছি যে এই যে মানুষের প্রাত্যহিক জীবনের ইসলাম বা জীবনের ইসলাম যেটা দর্শন, সেটার পরিবর্তে যেখানে এই পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলামকে সামনে নিয়ে আসা হয়েছে এবং এটাকে ব্যবহার করা হয়েছে সমাজের মধ্যে সুতীব্র বিভাজন তৈরির জন্য এবং সমাজের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করার জন্য, সেই সমস্ত দেশের কেস স্টাডি আমাদেরকে বলে যে সেই দেশগুলো রীতিমতো পিছিয়ে পড়েছে এ, এই এ, এই ধর্মকে রাজনীতিতে এভাবে অপব্যবহার করার জন্য, ধর্মের নামটিকে মানে ইসলামের নামে। এই ব্যাপারটা আমরা যেমন পাকিস্তানে দেখেছি না, পাকিস্তানের জ্বলন্ত উদাহরণ। এবং অর্থনৈতিকভাবে সে যেখানে আছে সেখানে আমি একটা আহ, পরিসংখ্যান দেখার চেষ্টা করছিলাম যে সেখানে এই যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে অর্থনৈতিক উন্নয়নের যে পার্থক্যের জায়গাটা, হ্যাঁ, এটা কিভাবে রচিত হলো। আমরা অন্য কোনো বিষয়কে বাদ দিয়ে শুধুমাত্র যদি দেখি যে বাংলাদেশে কত সংখ্যক নারী কাজে অংশগ্রহণ করছেন আর পাকিস্তানে কত সংখ্যক নারী কাজে অংশগ্রহণ করছেন, সেইখানে দেখা যাচ্ছে যে এই যে একটা পলিটিক্যাল ইসলাম এবং নানান রকম ভ্রান্ত ফতোয়ার মাধ্যমে নারীদেরকে কাজে যেতে বাধা দেয়, পাকিস্তানে বলা যায় যে জনসংখ্যার অর্ধেক নিষ্ক্রিয় রয়েছে। আর বাংলাদেশে তারা ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছে। আপনি দেখবেন যে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে একটা বড় অংশগ্রহণ আছে নারীদের। নারীদের কন্যা শিশুদেরকে উপবৃত্তি দেওয়া হয়েছে যাতে তারা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। এবং এরকম উদাহরণ কিন্তু চোখের সামনেই আছে যে, এবং এই মুহূর্তে যদি আরো বিশ্বের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এই যে একটা বিশ্ব পরিস্থিতি যেখানে অর্থনৈতিকভাবে টিকে থাকতে গেলে আসলে নানাভাবে নিজেকে শিক্ষা ও বিজ্ঞানে নবায়িত করতে হবে, সে কারণে আরব বিশ্বে কিন্তু নানান রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যারা যাচ্ছে, চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনছে এবং ধর্মকে ব্যক্তিগত জীবনে রেখে কি কি ভাবে এই অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়নগুলো সূচিত করা যায় সে চেষ্টাও অব্যাহত রয়েছে। এবং এই ভাস্কর্য প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছিল, আপনি যদিও এটাকে স্পষ্টভাবে বলেছেন যে এই ভাস্কর্য হচ্ছে একটা ইস্যু, আসলে হচ্ছে এই যে বাঙালি জাতীয়তাবাদকেই আহ, আক্রমণ করা। কেননা ধীরে ধীরে নানান রকম ভাস্কর্য আহ, আমরা দেখেছি যে গুড়িয়ে দেওয়ার দাবিগুলো উঠেছে এবং তখন কিছুটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রয়োজনে হয়তো বা সৃষ্ট পরিস্থিতির কারণে সরকারকে কিছুটা ছাড় দিতে হয়েছে। এবং অবশেষে তারা ঠিক সেই জায়গাটাতে এসেছে যে জায়গাটিতে আঘাতটি তারা করতে চেয়েছিল, মানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার যে আহ, চেষ্টাটা এবং ভাঙার যে যে
বলা যায় যে যে স্পর্ধাটা, এই 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 জায়গাটি এটি খুব গুরুত্বপূর্ণ। আহ, সেই ক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে পুরো বিশ্বের যে আহ, মুসলিম জনসংখ্যা যেখানে বেশি, সেই সমস্ত দেশগুলোতে এরকম ভাস্কর্য রয়েছে। তাদের নিজস্ব যে মাটির সংস্কৃতি, তা তারা তাদের মতো করে পালন করে আসছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে হঠাৎ করে আহ, খুব বেশি আহ, বলা যায় যে মুসলমান হয়ে ওঠার একটা প্রবণতা, বা একটা ধর্ম প্রদর্শনের যে প্রবণতা, এই মনস্তত্ত্বটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আহ মাসুদ ভাই, ধন্যবাদ। আপনি একটা খুব চমৎকার একটা কথা বলেছেন যে ধর্ম প্রদর্শনের যে প্রবণতাটি, এটি আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আজকের মানে এই দৃশ্যপটটি আজকের না, বা হঠাৎ করে যে 2000 গত কয়েক বছর ধরে ব্যাপারটি ঘটছে তা কিন্তু নয়। বাংলাদেশে 75-এর পরে, মানে আমি বঙ্গবন্ধুর রেফারেন্সটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে তিনি আসলে বাঙালির রাষ্ট্র চরিত্রের যে বিন্যাসটি হবে, সেই বিন্যাসটি তিনি খুব সুস্পষ্টভাবে সংসদে এবং তার বিভিন্ন বক্তৃতায়, মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে যে বক্তৃতাগুলো তিনি দিয়েছেন, সেই বক্তৃতাগুলোতে তিনি সুস্পষ্টভাবে সেগুলো উল্লেখ করেছেন। যেমন তিনি ধর্মনিরপেক্ষতার একটি সংজ্ঞা দিয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি বলেছিলেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, প্রত্যেকেই তার ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্রের সঙ্গে, রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ ধর্মকে নিয়ে যে রাজনীতি করা, যেটা পাকিস্তান করেছে দীর্ঘ সময়, সেই কাজটি করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে রাজনীতির সঙ্গে যদি ধর্মের সম্পর্ক, যেটা বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন, সেই সম্পর্কটা যদি নিষিদ্ধের সেই ঘটনাটি যদি আমরা আজ পর্যন্ত বহন করতে পারতাম, তাহলে হয়তো বাংলাদেশের এই পরিস্থিতিটা ঘটতো না। কিন্তু ঘটনাটি দাঁড়িয়েছে 75 পরবর্তী সময়ের পরে। আমরা দেখেছি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে কাজ করতে দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধীর দলগুলোকে রাজনীতি করতে দেওয়া হয়েছে, এবং এরশাদ যে কাজটি করেছেন, আপনি সেই সময়ের বিশ্ববিদ্যালয়ের আপনি আপনি পড়াশোনা করেছেন সেই সময়ের জন্য। এরশাদ বিরোধী আন্দোলন চলছে যখন বাংলাদেশে, এরশাদ যে ভয়াবহ কাজটি করেছে বাংলাদেশে, সেটি হচ্ছে যে রাষ্ট্রধর্ম ইসলাম দিয়ে, অর্থাৎ সামরিক তন্ত্র এবং মোল্লাতন্ত্রকে পাশাপাশি হাঁটার একটা সুযোগ করে দেওয়া, মানে এই কাজটি এরশাদ খুব পরিষ্কারভাবে বাংলাদেশে করে গেছে। এতে যেটা হয়েছে সেটা হচ্ছে এক ধরনের মনস্তত্ত্ব তৈরি হয়েছে। কোন মনস্তত্ত্ব? একটু আগে আপনি বলছিলেন আলোচনায় যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে ভাস্কর্য আছে। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ কখনোই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ছিল না। মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু না সংখ্যাগুরু, এই ধরনের বিতর্ক বাংলাদেশে কখনো থাকার কথা নয়। সাংবিধানিক ভাবে বাংলাদেশের সংবিধান এটা অনুমোদন করে না। বাংলাদেশের সংবিধানে এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক হচ্ছে রাষ্ট্রের কাছে সমান। কিন্তু এই যে ধর্ম বা জাতিগত ভাবে যেই বিভেদটা তৈরি করা হয়েছে এই রাষ্ট্রে 75 পরবর্তী সময় থেকে, এই বিভেদের কতগুলো শাখা প্রশাখা তৈরি হয়েছে পরবর্তীতে। মানে বিভেদটা তৈরি করা হয়েছিল একভাবে, সেটার এখন ডালপালা গজিয়ে সেটা এখন একটা বিরাট আকার ধারণ করেছে, একটা বিষবৃক্ষের আকার ধারণ করেছে। কেন? কারণ হচ্ছে যে কেবল যে সাম্প্রদায়িক বিভাজন তা কিন্তু নয়, এর মধ্যে একটা জাতিগত বিভাজন আমরা লক্ষ্য করি। যে পাহাড়ে যে নির্যাতনটি হয় তখন বাঙালির আচরণ একরকম হয়, যখন নাকি মানে কোনো একজন সনাতন ধর্মাবলম্বী বা বৌদ্ধ ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বীর উপরে কোনো নির্যাতন হয়, তখন মুসলমান ধর্মাবলম্বীদের আচরণ একরকম হয়। কিন্তু এটা হওয়ার কথা ছিল না যদি ধর্ম তার ব্যক্তিগত পরিধির মধ্যে থাকতো। ধর্মকে নিয়ে যদি পদ্মা নদীর মাঝের কুবেরের নৌকায় আমরা না তুলতাম, যদি ধর্মকে নিয়ে আমরা ধর্ম যদি হোসেন মিয়ার হাতে বর্গা না দিতাম, তাহলে আজকে কিন্তু ধর্ম তার ব্যক্তিগত পরিধির জায়গায় থাকতো। কিন্তু ধর্মকে রাজনীতির সঙ্গে যে সম্পৃক্ত করা হলো, এই সম্পৃক্তির ভয়াবহতা হচ্ছে এই যে আমরা এখন এক ধরনের, আমরা প্রকাশ করতে পছন্দ করি যে আমরা হচ্ছে সংখ্যাগুরু মুসলিম, সংখ্যাগরিষ্ঠ মুসলিম। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমের মানে ব্যাখ্যাটা আমার কাছে খুব ধোঁয়াশাপূর্ণ। কারণ বাংলাদেশে ক্রমাগত ভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ এক ধরনের মানে লোকে খুব ধার্মিক হয়ে যাচ্ছে, আপনি জুম্মার নামাজের সময় মসজিদে গেলে আপনি জায়গা পাবেন না, এমন একটা পরিস্থিতি। কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি কমছে না, কিন্তু বাংলাদেশ থেকে ধর্ষণের মতন ভয়াবহ ঘটনা কমছে না, বাংলাদেশ থেকে চুরি, ব্যাংক ডাকাতি কোনোটাই কমছে না। তাহলে এই ধর্মের আসলে সেফগার্ডটি কি তৈরি হচ্ছে? ধর্ম তো একটা নৈতিক জায়গা, নৈতিক অবকাঠামো তৈরি করবার কথা ছিল, কিন্তু এই নৈতিক অবকাঠামো তো কারো ক্ষেত্রেই তৈরি হচ্ছে না। আমরা দেখছি কিছু পোশাক নির্ভর ধর্ম ধার্মিক, আমরা দেখছি কিছু মানে বক্তব্য নির্ভর ধার্মিক। আমরা ওয়াজে যে সমস্ত কথা শুনি, সেই কথাগুলো তো এক ধরনের ভয়াবহভাবে এক ধরনের ঘৃণা এবং সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই লোকগুলির বা এই মানুষগুলোর
মানে এই তারা হচ্ছে মানে কেবল আমাদের দৃশ্যপটের প্রথম সারির লোক, কিন্তু এর পেছনের একটা সারি আছে। সেই সারিটা হচ্ছে এরকম যে এই ধর্মকে নিয়ে শেষ পর্যন্ত একটা রাজনীতির মঞ্চ তৈরি করা। সেই রাজনীতির মঞ্চের ফলাফলটি হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে, বাংলাদেশে হলি আর্টিজানের মতন ঘটনা ঘটেছে, বাংলাদেশে আপনি জানেন মাসকাত ভাই ব্লগার হত্যা করা হয়েছে এবং সেগুলোর কোনো বিচার পর্যন্ত হয়নি। আমাদের যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে ধর্ম তার ধর্মের জায়গায় থাকবে, মানুষের ব্যক্তিগত পরিধির ভেতরে ধর্ম থাকবে, মানুষ তার ধর্ম নিয়ে কাজ করবেন, মানুষ তার ধর্ম পালন করবেন। ধর্ম নিয়ে দর্শন ভিত্তিক আলোচনা হতে পারে, ধর্ম নিয়ে গবেষণা হতে পারে, প্রত্যেকটি জায়গায় মানুষের অধিকার আছে কাজ করবার। কিন্তু সেই ধর্মকে যখন রাজনীতির অংশ করে ফেলা হচ্ছে তখন এর মধ্য দিয়ে একটা ক্ষমতায় যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, এবং সেটা কে করছে? দেখুন, আপনি পাকিস্তানের উদাহরণটা কিছুক্ষণ আগে দিলেন। আমার একটা পরিষ্কার মনে আছে যে জামাতের তাত্ত্বিক নেতা মৌদুদি যখন পাকিস্তানে ট্রায়ালের মুখোমুখি হয়েছিল, সেখানে হচ্ছে আহমেদিয়া জনগোষ্ঠীর উপরে তারা মৌদুদি এক ধরনের উস্কানি দিয়ে আহমেদিয়া জনগোষ্ঠীকে তারা হত্যা করেছিল, সেজন্য পাকিস্তান সরকার কিন্তু তার বিচার করেছিল। এবং তখন একটা কমিশন গঠন করা হয়েছিল, মুনির কমিশন, এবং সেই মুনির কমিশনের একটা বক্তব্য ছিল যে এই ধর্মবাদী গোষ্ঠীকে যদি সরকার লালন পালন করে তাহলে পাকিস্তানকে চরম পরিণতি শিকার হতে হবে। এই কথা আজকের না, এই কথা বাংলাদেশ স্বাধীন হওয়ারও আগের কথা বলছি আমি। তো এখন এই যে মুনির কমিশনের সেই যে বক্তব্যটি, এই বক্তব্যটি কিন্তু আমরা আজকে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন সরকার বিভিন্ন সময় ধর্মবাদী গোষ্ঠীগুলোকে লালন পালন করেছে। আজকে সেই ধর্মবাদী গোষ্ঠীগুলো তাদের গা হাত পা বড় হয়েছে, তারা এখন এমন ভাবে পরিস্থিতির তৈরি করছে যে পরিস্থিতি আসলে বাংলাদেশের যে মূল দর্শন, সেই দর্শনের সঙ্গে একটা সংঘাত তৈরি হচ্ছে। এবং এই সংঘাতটা তৈরি যে হচ্ছে, আজকে আমি অনেকের ক্ষেত্রে আলোচনায় দেখলাম, অনেকেই আলোচনা করছেন বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেন ব্যাপারটা হঠাৎ করে প্যারাট্রুপার দিয়ে নেমে আসছে। ব্যাপারটা হঠাৎ করে প্যারাট্রুপার দিয়ে আসে নাই। এর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিন ধরে এক ধরনের রাজনৈতিক মেরুদণ্ডহীনতার সঙ্গে এর একটা সম্পৃক্ততা আছে। আজকে আমরা আলোচনা করছি যে 50 বছরের বাংলাদেশে আমরা কোথায় দাঁড়াচ্ছি। 50 বছরের বাংলাদেশে আমরা কোথায় দাঁড়াচ্ছি, এটার যেমন একটা আনন্দ আছে যে হ্যাঁ আমার অর্থনৈতিক উন্নতি হয়েছে, আমার শিক্ষার ক্ষেত্রে উন্নতি হয়েছে, আমাদের ছেলেমেয়েরা এখন প্রযুক্তিকে ব্যবহার করতে পারছে, এটা যেমন সত্যি, ঠিক তেমনি এটাও একটা সত্যি কথা। মানে এটাকে আমরা চাইলেও ধামাচাপা দিতে পারবো না যে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাস ছড়িয়ে, গুজব ছড়িয়ে বাংলাদেশে নাসিরনগরের মতন ঘটনা ঘটানো হচ্ছে, রামুর মতন ঘটনা ঘটানো হচ্ছে। এই ঘটনাগুলোকে তো আমরা চাইলেও এই ঘটনাগুলোকে ওভারলুক করতে পারবো না। এই বিষয়গুলোকে নিয়ে আমাদের সচেতন হতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ, বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে ভবিষ্যতে আর কেউ যেন ধর্মকে রাজনীতির সঙ্গে ব্যবহার করতে না পারে, এই রাজনৈতিক মেরুদণ্ড থাকতে হবে বর্তমান বা ভবিষ্যতের শাসক গোষ্ঠীর জন্য, ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর জন্য। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, আমরা সবসময় সরকার বা শাসক গোষ্ঠী বা নীতি নির্ধারকদের বিষয়ে আলোচনা নয়, আলোচনাটা রাজনৈতিক দলগুলোকে নিয়েও হওয়া উচিত। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো তাদের দলের মধ্যে কতটা সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার চর্চা করেন, এটাও একটা দেখার বিষয়। কিন্তু আজকে আমরা একটা রাজনৈতিক দলের নিজের মধ্যেই যদি অসাম্প্রদায়িক দর্শনটি না থাকে, বা সে অসাম্প্রদায়িক দর্শন থাকলেও সেটা কেবল কাগজ কলমে থাকে, সেটার চর্চা না হয়, তাহলে তো তার পক্ষে একটা রাষ্ট্র ব্যবস্থাকে অসাম্প্রদায়িক করে গড়ে তোলা সম্ভব নয়। সুতরাং এই যে রাজনৈতিক এক ধরনের শূন্যস্থান তৈরি হয়, রাজনৈতিক এক ধরনের গোজামিলের একটা রাজনীতি তৈরি হয়, এই গোজামিলের রাজনীতি থেকে বেরিয়ে আসলে আমরা খুব সহজেই কিন্তু আমরা এই সাম্প্রদায়িক গোষ্ঠীটাকে দমন করতে পারবো। বাংলাদেশের কোনো প্রয়োজন নাই বাংলাদেশ দর্শনের সাথে যাদের দর্শনটা মেলে না, বাংলাদেশ দর্শনের সাথে যাদের দর্শনের আপত্তি থাকে, তারা বাংলাদেশে কোনোভাবেই বাংলাদেশের নীতি নির্ধারণের জায়গায়, বাংলাদেশের কোনো সিদ্ধান্তের জায়গায় তারা কাজ করতে পারেন না। এটা কোথাও হয়নি, বিশ্বের কোনো রাষ্ট্রে এটা ঘটে না। আর আপনি যখন বলছেন যে বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ দিয়েছেন আপনি, যেখানে মানে ধর্মকে রাজনীতির সঙ্গে ব্যবহার করতে দেওয়ায় যে মানে তাদের যে ভয়াবহ পরিণতিটি হচ্ছে, এটা তো আমরা পাকিস্তানের বয়স প্রায় 70-এর উপরে, পাকিস্তানের বয়স 47-এর 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে। আজকে এত বছরে পাকিস্তানের অবস্থা আমরা কিরকম দেখছি, অথচ এই পাকিস্তান সম্পর্কে, পাকিস্তানের যে ধরনের মানে তার শিল্প, তার সাহিত্য সম্পর্কেও আমাদের এক ধরনের একটা ইতিবাচক ধারণা ছিল এক সময়। এবং পাকিস্তানের যে সুফি সঙ্গীত ছিল, সেই সুফি সঙ্গীতের বিরুদ্ধে, পাকিস্তানের যে মাজার সংস্কৃতি ছিল, সেই মাজার সংস্কৃতির বিরুদ্ধে যেভাবে মৌলবাদীরা কাজ করেছে, এই সংস্কৃতিটাকেই ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশের বাউল ফকিরদের উপরে একই ঘটনা ঘটছে। লালনের ভাস্কর্যকে সরিয়ে ফেলা বা ভেঙে ফেলাটা কেবল লালনের ভাস্কর্য নয়, এটা বাংলাদেশের যে জাতিগত সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির উপর এক ধরনের আঘাত। এখন এই যে বাংলাদেশে
এক সময় যাত্রার অনুষ্ঠান হতো, সেই যাত্রার অনুষ্ঠানটা এখন ওয়াজ দখল করেছে। বাংলাদেশ এক সময় কবি গানের অনুষ্ঠান হতো, সেই কবি গানের অনুষ্ঠানটাকে এখন ওয়াজ দখল করেছে। আমি বারবার এই বিষয়টিকে, আমার মনে হয় যে 50 বছরের বাংলাদেশে দাঁড়িয়ে পেছনের এই জায়গাগুলো যেমন আমার দেখতে হবে, আমার সামনের বাংলাদেশের রোড ম্যাপটা কেমন হবে সেটা দেখতে হবে, বা সামনের বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনটি দেখতে হবে। আজকে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনগুলো মধ্যে সেই সক্ষমতা আমরা দেখছি না, যে সক্ষমতা আমরা মুক্তিযুদ্ধকালীন সময়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে দেখেছি, বা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়, এমনকি 75 পরবর্তী বৈরী সময়েও বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনগুলো যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, সেই বলিষ্ঠতাও আজকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখছি না, সেই সক্ষমতাটা আমরা দেখছি না। তাহলে এই প্রশ্নটি আমাদের করতে হবে, কেন হচ্ছে না? এটা কি কেবলমাত্র রাজনৈতিক কারণে? না, শুধু রাজনৈতিক কারণে না, আমাদের পারিবারিক জায়গা থেকেও এক ধরনের ইসলামাইজেশনের ঘটনা ঘটছে, এবং এই ইসলামাইজেশন পেট্রো ডলারের ইসলামাইজেশন। 80-র দশকে বাংলাদেশ থেকে মানুষ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছেন শ্রমিক হিসেবে, তারা যখন ফিরে আসছেন একটা সনি কালার টেলিভিশন নিয়ে ফিরে আসছেন, একটা জোব্বা নিয়ে ফিরে আসছেন। তার তিনি কিছু সংস্কৃতিকে ধরে নিয়ে আসছেন, যে সংস্কৃতি তিনি আসছেন, এসে বাংলাদেশের গ্রামগঞ্জে হচ্ছে মসজিদ মাদ্রাসায় টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে তিনি গ্রামে একটি সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এটাই মানে তার সঙ্গে যদি আপনি ধর্মীয় আলাপও করতে যান, ইসলাম ধর্মের আলাপও যদি তার সঙ্গে করতে যান, আপনি তার মধ্যে পাবেন না যে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে একটি গভীর দর্শন তত্ত্বকে ধারণ করেন, সেটা কিন্তু নাই। তার মানে হচ্ছে যে একটা একাডেমিক জায়গা থেকে আমরা এই এই বিষয়গুলো দেখছি না, এবং এর সঙ্গে গণমাধ্যমের একটা সম্পৃক্ততা আছে, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটা সম্পৃক্ততা আছে। আমরা তো দেখেছি যে বাংলাদেশে ডক্টর আহমেদ শরীফের গবেষণা আমরা দেখেছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গবেষণা আমরা দেখেছি। তাহলে এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে এই জনমনস্তত্ত্বের বা এই সমাজতত্ত্বের গবেষণাগুলো বেরোচ্ছে না কেন? আমি একটা দুটো ছোট্ট বিষয় একটু মাসকাত ভাই বলতে চাই, সেটি হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখবো যে বাংলাদেশে মানে ধর্ম মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় আছে। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কি কেবলমাত্র মুসলিমদের জন্য? তা তো নয়। তাহলে বাংলাদেশের ধর্মমন্ত্রী কখনো অন্য কোনো ধর্মের হন না কেন? বাংলাদেশের খবরের কাগজগুলো সপ্তাহের একটা দিনে একটা পাতা বের করে, যে পাতার মধ্যে মানে ধর্ম ও জীবন দর্শন সম্পর্কে তারা আলোচনা করে। আজ পর্যন্ত কোনোদিন সেই ধর্মে, কেবলমাত্র বিশেষ অনুষ্ঠানগুলো বাদ দিয়ে, কোনোদিন সেই ধর্মের নিয়মিত পাতায় তো থাকে না অন্য কোনো ধর্মের দর্শন বা অন্য কোনো ধর্মের বিষয়গুলো থাকে না। সুতরাং তুলনামূলক ধর্মতত্ত্ব বলে যে বিষয়গুলো পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এই তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনাটাকে বাস্তব জায়গায় আনতে হবে। মানে আমি আসলে তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনা করছি, কিন্তু মোদ্দা আলোচনাটা হচ্ছে আসলে ইসলাম ধর্মের। বিষয়টা এরকম হলে হবে না। রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠতা, রাষ্ট্র যে এক ধরনের আচরণ করছে, যে লোকে যে বলে যে এত শতাংশ মুসলমান, অত শতাংশ মুসলমান, এটা কেবল কাগজে কলমে বা কিছু লোক বক্তৃতায় বলে তা না। যারা প্রগতিশীল মানসিকতার চর্চা করেন, তারাও গায়ে গতরে এই ধরনের একটি মানে তকমাই তারা বহন করেন, তারা তাদের আচরণের মধ্যে এই ধরনের একটি তকমা বহন করেন। সুতরাং আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের আসলে পরিষ্কারভাবে দেখতে হবে। কারণ এখন একটা সময় এসছে যে একটা রাষ্ট্রের বয়স 50 বছর হয়ে গেছে, এই রাষ্ট্রটি আর ছোট কোনো রাষ্ট্র নয়। এই রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ কাজ আছে। আমাদের গবেষকরা আন্তর্জাতিক অঙ্গনে কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন, আমাদের রাষ্ট্রনীতিও গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করছে। রোহিঙ্গা ইস্যুতে আমাদের রাষ্ট্র বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানে আমার মনে হয় এখন সময় এসছে রাষ্ট্রকে তার আভ্যন্তরীণ যে দর্শনের বিষয়, এই দর্শনের বিষয়টি নিয়ে অত্যন্ত গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। বঙ্গবন্ধু সরকারের সময় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি দেয়া হয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমতুল্য, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি অর্থনীতি অত ভালো বুঝি না, কিন্তু সেই সমতুল্য অর্থনৈতিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমি এরপরে আর কখনো মানে তার সঙ্গে যে অর্থনৈতিক দর্শন ছিল, সেই দর্শনের অর্থনৈতিক পরিকল্পনা আমি দেখিনি। তাই এটা তো কেবলমাত্র নীতি নির্ধারকদের মানে ব্যর্থতা না, এটা নীতি নির্ধারকদের যোগ্যতার অভাব, একটি অর্থনৈতিক দর্শন বুঝতে পারার যোগ্যতার অভাব। বাংলাদেশে যে শাসনতন্ত্র প্রণয়নের যে বক্তৃতা বা বাজেট বক্তৃতা 72 থেকে 75 আমলে হয়েছিল বঙ্গবন্ধু শাসন আমলে, সেই সমতুল্যের বক্তৃতা তো আমরা, সেই বাজেট বক্তৃতা আমরা আজ পর্যন্ত, আমি অর্থ মন্ত্রণালয়ের যে বাজেট বক্তৃতাগুলো হয় সেগুলো শোনার চেষ্টা করি, সেই সমতুল্য বাজেট বক্তৃতাগুলো তো আমরা দেখি না। তার মানে সার্বিক ক্ষেত্রে এক ধরনের মেধার অবনমন ঘটেছে। আমি এই মেধার অবনমনটি বারবার দেখতে চাই, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্রের নাগরিক, একটা রাষ্ট্র ব্যবস্থা দর্শনগত ভাবে বা দার্শনিক ভাবে তার যখন উন্নত না হবে, তার যখন তার সাংস্কৃতিক না হবে, তখন সেই রাষ্ট্রের অর্থনৈতিক সূচক দিয়ে কিংবা রাজনৈতিক স্থিতিশীলতা দিয়ে খুব বেশি দূর সেই রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না। এরও অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে। দেখবেন যে বাংলাদেশ থেকে অভিবাসন প্রবণতা বেড়েছে, এবং মানুষ কিন্তু অভিবাসী হয়ে সেই সব দেশগুলোতে যেতে চেষ্টা করে যে দেশগুলোতে গণতন্ত্র আছে, যে দেশগুলোতে ধর্ম নিয়ে রাজনীতি করা হয় না,
যে দেশগুলোতে দর্শনের চর্চা আছে, শিল্পকলা আছে, মানুষের অভিব্যক্তির স্বাধীনতা আছে। আহ, কিন্তু আহ, দেশে এক ধরনের আহ, যেরকম পরিস্থিতি ছিল তা থেকে আরো মেধাহীনতার দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা এর আমরা পাশাপাশি দেখতে পাই। আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে যে লোকটি যাচ্ছে, সে কিন্তু ওরকম একটি দেশে যাচ্ছে যে দেশটি চিন্তার দিক থেকে, দর্শনের দিক থেকে উন্নত একটি দেশ। এইখানে মনে হয়েছে যে আহ, বাংলাদেশের মানুষ নদীপ্রবণ দেশের মানুষ এবং খুব সহজ সরল বলে তাদেরকে যে কোনো সময়ে যে কোনো বিষয়ে আহ, ভুল বোঝানো খানিকটা সহজ বলেই মনে হয়। কেননা এই যে ধর্ম, এটা এটা বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে খুব স্বতঃস্ফূর্তভাবে রয়েছে, এবং এটা নিয়ে কিন্তু কখনো কোনো প্রশ্ন ছিল না। কেউ ধর্ম পালন করতে পারছে না এমন তো কখনো নয়। যার ইচ্ছা সে মসজিদে যাচ্ছে, যার ইচ্ছা সে মন্দিরে যাচ্ছে, যার ইচ্ছা সে প্যাগোডায় যাচ্ছে। সুতরাং একটা খুব সহজাতভাবে যে জিনিসটা আছে ধর্ম মানুষের জীবনে, সেই জিনিসটাকে হঠাৎ একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো, রাজনৈতিক ধর্ম হিসেবে ব্যবহার করে, এটা 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 জেনে বুঝেও আহ, কেন পলিসি মেকাররা করতে দিচ্ছেন বা বিভিন্ন রাজনৈতিক দল করছেন, তারা তাদের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকে। কিন্তু এই মুহূর্তে যে বাস্তবতাটাকে বোঝা হচ্ছে না, সেটা হচ্ছে যে এই ধর্ম নিয়ে রাজনীতি করাটাই কিন্তু শেষ কথা নয়। পাকিস্তান যেখানে গিয়ে দাঁড়িয়েছে, তাকে কিন্তু অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য তাকে বিভিন্ন আন্তর্জাতিক অনুশাসন মেনে চলতে হচ্ছে। কেননা আপনাকে কোনো পণ্য রপ্তানি করতে গেলে বিশ্বের অন্যান্য দেশে আপনাকে কতগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয়। আপনাকে এটা এটা সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে হয় যে এখানে কোনো সন্ত্রাসবাদ নেই, এখানে কোনো সাম্প্রদায়িক উগ্রবাদ নেই, এবং এখানে একটি স্থিতিশীল পরিবেশ রয়েছে। পাকিস্তানকে যেটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে যেতে হচ্ছে। অর্থাৎ আমরা চোখের সামনে একটা উদাহরণ দেখছি যে একটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ যখন সফল হয়েছে, অর্থনৈতিকভাবে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তখন মানে মানুষ তো একটা উদাহরণ দেখে বুঝতে চেষ্টা করে যে আমি কথায় কথায় জাপানকে ভালো বলছি, জার্মানিকে ভালো বলছি। কেন ভালো বলছি? কেননা ওই দেশগুলোতে একটা অসাম্প্রদায়িক পরিবেশ রয়েছে, যে যার ধর্ম পালন করছে, যে তার চিন্তার মধ্যে রয়েছে, এবং সেখানে কেউ কারো চিন্তা পুলিশ হয়ে বা সামাজিক পুলিশ হয়ে আসছে না। এই বিষয়গুলো আমরা আশা করেছিলাম যে সমাজের বিবেচনাতেই আসবে। কারণ আপনি দেখেন শিক্ষিতের হার কিন্তু অনেক বেড়েছে, এবং এই যে ধর্মকে হঠাৎ হঠাৎ করে রাজনৈতিক কাজে ব্যবহার করে একটা ধর্মকে যেন প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো, এর মধ্যে দিয়ে কিন্তু আসলে বারবার বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করারই একটা অপচেষ্টা দৃশ্যমান। এই ব্যাপারটাকে কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গেই আসলে আহ, মোটামুটি ভাবে হ্যান্ডেল করতে হবে। কেননা আপনি বোঝেন যে একটা সরকার যখন পরিচালনা করা হয়, সেই সরকার নানা গোষ্ঠী, নানা দল, নানা মত, পথের মানুষের মধ্যে একটা ভারসাম্য ধরে রাখতে চেষ্টা করে। সেক্ষেত্রে সরকারের দায়িত্বের জায়গাটি আলাদা, আর সমাজের দায়িত্বের জায়গাটি আলাদা। আসলে সমাজের মধ্যে থেকে যদি ওই চিন্তাটা না আসে যে আমি বহুত্ববাদের সমাজ গড়ে তুলবো, আমি যে সমাজটাকে জার্মানিতে দেখছি, যে সমাজটাকে কানাডায় দেখছি, আমি যে সমাজটাকে এমনকি আমেরিকায়ও দেখলাম, যে যে আমেরিকা এই যে হোয়াইট সুপ্রিমিজমের কবলে পড়ে যাওয়ার পরে আবারও জনমতের মধ্যে দিয়ে তারা ফিরে আসলো বহুত্ববাদের মধ্যে। আপনি যদি এখন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলের আপনি নাটকগুলো দেখেন, সেখানে দেখবেন কিভাবে তারা ব্ল্যাক লাইভস ম্যাটার, এই যে কালো মানুষের উপরে যে অত্যাচারের ঘটনা ঘটেছে করোনা কালে, সেটাকে তারা তুলে ধরছে। অর্থাৎ সমাজের মধ্যে থেকে সক্রিয়তা দেখা যাচ্ছে। বাংলাদেশের নাগরিক সমাজের সক্রিয়তায় আমরা আহ, কতটুকু সন্তুষ্ট? মাসকুদ ভাই, নাগরিক সমাজের সম্পৃক্ততার কথাটি যখন আপনি বললেন বা আপনি যখন সমাজের আলোচনাটি করছিলেন, এটা কিন্তু পরিষ্কার যে রাষ্ট্রকে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু রাষ্ট্রকেও দায়িত্ব পালন করবার ক্ষেত্রটি কিন্তু নাগরিক সমাজই তৈরি করে দেয়, বা সমাজকে সেই জায়গাটিতে একটি একটি এমন একটি জায়গায় নিয়ে সমাজকে দাঁড় করায় যেখান থেকে রাষ্ট্র সিদ্ধান্ত নিতে পারে।
যেমন আমরা যদি দেখি যে 47-এর পরবর্তী সময়ে যখন পণ্ডিত নেহেরু যখন ভারতের গণতন্ত্রকে গ্রহণ করলেন এবং সেখানে তিনি গণতন্ত্রের বহুত্ববাদের কথা বললেন, তার একটি ক্ষেত্র কিন্তু অনেক আগেই তৈরি করা হয়েছিল। তৎকালীন ভারতের যেই মানে 47 পূর্ববর্তী সময়ে ভারতের যে নাগরিক আন্দোলন, সেখান থেকেই কিন্তু তৈরি হয়েছিল একটি ক্ষেত্র। তারপরে হচ্ছে নেহেরু বা কংগ্রেস তারা হচ্ছে একটি গণতন্ত্রের একটি সংজ্ঞায়ন করলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে যে 47 পরবর্তী সময়ে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের যে নাগরিক সমাজ ছিল, বাংলাদেশের যে যারা শিক্ষিত সমাজ, যারা মানে আলোকিত সমাজ, তারা কিন্তু মাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা একটা আলাদা একটা জগতে গিয়ে এলিয়েনের মতন করে তারা কোনো ঘটনা ঘটাননি। তারা যেটা করেছে, নাগরিক সেই শিক্ষিত, তারাই তো প্রকৃত শিক্ষিত। আমি একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি শিক্ষিত কথা বলছেন যে মানুষ এখন শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষের মধ্যে কেন অন্ধত্ব বোধ রয়ে গেছে? কারণ আমরা সেই শিক্ষাটা লাভ করতে পারিনি যে শিক্ষাটা 60-এর দশকের আমাদের যে যে প্রজন্ম ছিল, সেই প্রজন্ম, 60-এর দশকের প্রজন্ম যে শিক্ষাটি লাভ করতে পেরেছিল, যেভাবে পেরেছিল, আমরা সেভাবে লাভ করতে পারিনি। আমাদের অনেক সার্টিফিকেট আছে, আমাদের অনেক সার্টিফিকেটের অনেক ধরনের নাম নাম গন্ধ আছে, কিন্তু সেই সার্টিফিকেটের আদতে কোনো আমার মনস্তাত্ত্বিক জায়গায় তার কোনো উন্নতি ঘটে নাই। সুতরাং এই যে 60-এর দশকের যে প্রজন্ম যেভাবে একটি ক্ষেত্র প্রস্তুত করেছিল, সেই ক্ষেত্রের উপরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, রাজনৈতিক আন্দোলন পর্যন্ত হয়েছে। আজকে আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে যে নাগরিক সমাজের যে সম্পৃক্ততার কথা আমরা বলি, সেই সম্পৃক্ততার দিক থেকে এর একটা ঐতিহাসিক আলোচনা আছে। ঐতিহাসিক আলোচনাটা এরকম যে 1971-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বড় বড় বাহিনী যেভাবে আমাদের বুদ্ধিজীবী দের হত্যা করেছে, সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটা ক্ষত আমাদেরকে পোহাতে হয়েছে। কারণ সেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে যারা বাংলাদেশের প্রশ্নে আপোষহীন ছিলেন, বাংলাদেশের প্রশ্নে যারা দ্ব্যর্থহীন কণ্ঠে যারা বাংলাদেশের স্বাধীনতার কথা বারবার বলেছেন, বাঙালির স্বাধীনতার কথা বলেছেন, মানবিকতার কথা যারা বারবার বলেছেন, সেই মানুষদেরকে হত্যা করা হয়েছে 1971-এর 14ই ডিসেম্বর। এবং তারপর যে প্রজন্মটি বড় হয়েছে, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ করে ফিরে এসেছেন, সেই প্রজন্মকে অনেকভাবে তাদের একটা সুযোগ ছিল যে একটা সমাজ প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে, সেই চেষ্টা তারা করেছেন। কিন্তু ওই যে নাগরিক সমাজের যে ভূমিকা, তার সঙ্গে রাজনৈতিক ভূমিকাটি থাকতে হয়। 75 পর্যন্ত সেই ভূমিকাটি তারা হয়তো সমান্তরাল ভাবে কাজ করতে পেরেছেন। অন্তত ইতিহাস বা সেই সময়কার লেখা পড়লে আমরা এইটুকুই বুঝি। কিন্তু 75 পরবর্তী সময় নাগরিক সমাজের উপর এক ধরনের, হয় তাদের নিশ্চুপ হয়ে যাওয়ার পেছনে এক ধরনের রাজনৈতিক কারণ ছিল। তো এরপরে আমরা দেখেছি একটা নাগরিক সমাজ গড়ে উঠেছে, যে নাগরিক সমাজ খুব আশ্চর্য রকম ভাবে ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করেছে। এবং এইখান থেকে কিন্তু এই নাগরিক সমাজের সঙ্গে কিন্তু ধর্মভিত্তিক দলগুলোর একটা সম্পর্ক আছে। ধর্মভিত্তিক দলগুলোকে আপনি দেখবেন সারা সব সময়, সেই পাকিস্তান আমল থেকে তারা হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার এক ধরনের প্রয়াস তাদের থাকে। এবং 75 পরবর্তী সময় একটা নাগরিক সমাজ গড়ে উঠেছে, যে নাগরিক সমাজের নানান কারণে তাদেরকে আমরা দেখেছি যে তারা ক্ষমতার কাছাকাছি তাদের এক ধরনের বিস্তার আমরা লক্ষ্য করেছি। এবং যখন যে সরকার এসছে, তখন সেই সরকারকে তারা তাদের মতন করে সেই সরকারকে তারা মানে সেই সরকারের স্তুতি করেছেন, বা সেইভাবে তারা তাদের মানে তাদের পরিকাঠামো তারা নির্মাণ করেছেন। এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত সীমাবদ্ধতাও হতে পারে, আমি ব্যক্তিগতভাবে 75 পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমি যে সেই সময়ের যে লেখাগুলো পাই, যে বুদ্ধিবৃত্তিক আন্দোলনগুলির মানে বিভিন্ন ছিটে ফোটা অংশ আমি বিভিন্ন জায়গায় পাই, সেখান থেকে আমি মনে করি না যে এইটুকুই যথেষ্ট ছিল তৎকালীন সমাজটাকে বিনির্মাণ করবার। এটুকুই যথেষ্ট ছিল না। আমরা হয়তো একজন সৈয়দ হকের নাটকের কথা বলতে পারবো, আমরা হয়তো শামসুর রহমানের কবিতার কথা বলতে পারবো, কিন্তু কেবল নাটক কিংবা কেবল কবিতা দিয়ে তার একটা নাগরিক সমাজের সম্পৃক্ততা আমরা প্রমাণ করতে পারি না। তার সঙ্গে শিল্পীদের একটা ভূমিকার প্রয়োজন, তার সঙ্গে চিন্তাশীল বুদ্ধিবৃত্তিক একটা মানে একটা অংশগ্রহণ প্রয়োজন। সেই জায়গাগুলো আমাদের সীমিত হয়ে আসছে। দ্বিতীয়ত, নাগরিক সমাজের মানে সম্পৃক্ত না থাকার আরেকটা কারণ হচ্ছে, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমরা একটা জিনিস, মানে স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি, বাংলাদেশে হচ্ছে একটি শিক্ষিত সমাজ গঠিত হয়েছে, যে শিক্ষিত সমাজের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের একটা ভালো যোগাযোগ তৈরি হয়েছে। অর্থাৎ তারা যতটা না রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক কাজগুলোতে অংশগ্রহণ করেছেন, তার চেয়ে বেশি তারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানে দুতিয়ালি করে। এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার দুতিয়ালি, সবচেয়ে মানে সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মোশতাকের মন্ত্রিসভার মাহবুবুল আলম চাষী। আপনি জানেন মাহবুবুল আলম চাষীর উত্থান, তার মানে তার বিকাশ, এবং পরবর্তীতে 77-এ তাকে স্বাধীনতা পদকও দেওয়া হলো।
তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমার মনে হয় যে মানে একটা ফাঁপা সমাজ তৈরি করার ক্ষেত্রে মানে একটা অনুঘটকের ভূমিকা পালন করেছে, অনুঘটক হিসাবে কাজ করেছে এই ঘটনাগুলো। কারণ নাগরিক সমাজের যে যারা, আমি বলছি না, আমি ঢালাও ভাবে বলছি না যে সকলেই হয়তো এই কাজটি করেছেন, আমি বলছি যারা করেছেন, যারা সবভাবে রাষ্ট্রের মানে দর্শনগত জায়গায় ব্যাপৃত ছিলেন, সে সংখ্যাটা এত কম ছিল, এত ক্ষীণ ছিল সেই ধারাটার সঙ্গে আমরা আসলে সমগ্র রাষ্ট্রটাকে আমরা সেই ধারা দিয়ে আমরা আসলে তৈরি করতে পারিনি। এই কারণে আমার মনে হয়েছে যে এখন এই বুদ্ধিবৃত্তিক জায়গার জন্য একটি মানে নব্য বুদ্ধিবৃত্তিক শ্রেণী প্রয়োজন। এখন এই নব্য বুদ্ধিবৃত্তিক শ্রেণী বললে একটা বিপদ তৈরি হয়। বিপদ হচ্ছে যে বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক শ্রেণী, আমার কাছে আমি দেখেছি মুক্তিযুদ্ধের পরবর্তী সময় বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক শ্রেণী তার মাটি থেকে তৈরি হয়নি, তৈরি হয়েছে হয় আমেরিকা থেকে, পাশ্চাত্য ইউরোপ আমেরিকা থেকে, না হলে অন্য চীন থেকে। মানে এমন একটা বুদ্ধিবৃত্তিক শ্রেণী সে তৈরি করে যার সঙ্গে তার মাটির কোনো যোগাযোগ থাকে না। এবং এইভাবে কিন্তু পৃথিবীর কোনো দেশে বুদ্ধিবৃত্তিক শ্রেণী তৈরি হয় না। আপনি ফরাসি বিপ্লব যদি দেখেন, ফরাসি বুদ্ধিজীবীদের লেখা পড়েন, এমনকি আপনি যদি নোয়াম চমস্কি মানে বর্তমান সময়ে সবচেয়ে সাহসী আমার ব্যক্তিগত বিবেচনায় নোয়াম চমস্কির লেখাগুলো যদি আমরা পড়ি, তাহলেও কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে তিনি তার লেখার মধ্য দিয়ে যেই জনগোষ্ঠীর কথা বলছেন, সেই জনগোষ্ঠী হয়তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বসবাস করছে, কিন্তু সেই জনগোষ্ঠীর সঙ্গে, সেই ভাষার সঙ্গে এক ধরনের মাটির সংযোগ রয়েছে। অর্থাৎ নোয়াম চমস্কির নিজস্ব চিন্তাধারার যে ভূমি রয়েছে, তার একটা সম্পৃক্ততা রয়েছে। অমর্ত্য সেনের কথা যদি আমরা ধরি, সেক্ষেত্রেও তাই। আমি গোটা ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি যে নাগরিক সমাজ বা বুদ্ধিবৃত্তিক সমাজ বলতে কেবলমাত্র বিদেশ থেকে হাই স্কলার হয়ে আসাটাই শেষ কথা নয়, তার সঙ্গে আসলে মাটির যোগাযোগটা থাকতে হবে। যে যোগাযোগটা একসময় রবীন্দ্রনাথের ছিল, যে যোগাযোগটা লালনের ছিল। বাংলাদেশে লোক গবেষণার যতগুলো সেমিনার হয়, সবগুলো সেমিনার হয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, না হলে হচ্ছে পাবলিক লাইব্রেরিতে। কিন্তু এই লোক গবেষণার সেমিনার গুলো তো এখানের হওয়া উচিত ছিল লোক গবেষক, যারা লোক সংস্কৃতির অংশ, তাদের সঙ্গে আমার সম্পৃক্ততা প্রতিষ্ঠা করা প্রয়োজন ছিল। সুতরাং নাগরিক সমাজের এক ধরনের ভাবালুতা প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা আমার কাছে মনে হয়েছে নাগরিক সমাজের মধ্যে এক ধরনের পাশ্চাত্য জাত্যাভিমান কাজ করে, যে আমার ডিগ্রিটা অমুক জায়গা থেকে, আমি ঠিক মতো বাংলাও বলতে পারি না। এই নাগরিক সমাজ তৈরি হচ্ছে, যারা মানে ঠিক মতন বাংলাটাও বলতে পারছেন না, তাদের সঙ্গে পাশ্চাত্যের জ্ঞানটাকে তারা বঙ্গীকরণ করতে পারছেন না। আমরা যেমন দেখেছি যে পাশ্চাত্যের জ্ঞানকে কিন্তু প্রাচ্যের জ্ঞানে পরিণত করেছিলেন রবীন্দ্রনাথ, পাশ্চাত্যের জ্ঞানকে কিন্তু বঙ্গীকরণ করেছিলেন এম এন রায়। তো এই যে মানে বঙ্গীকৃত একটা আমার মানে যে কোনো জায়গা থেকে আপনি দর্শন গ্রহণ করতে পারেন, আপনি যে কোনো দার্শনিকের একটা মহৎ চিন্তাকে আমরা অবশ্যই গ্রহণ করতে পারি, কিন্তু তার সঙ্গে আমার মাটির সংযুক্তি তৈরি করতে হবে। এবং এই তৈরি করাটাই কিন্তু বুদ্ধিবৃত্তিক শ্রেণীর কাজ, এই তৈরি করাটাই নাগরিক শ্রেণীর কাজ। আমাদের এখানে গ্রিক নাটকের আদলে কি বাংলা নাটক হয়নি? আমাদের এখানে শেক্সপিয়ারিয়ান নাটকের আদলে কি বাংলা নাটক হয়নি? সেখান থেকে ধারণা নিয়ে কি রবীন্দ্রনাথ গান রচনা করেননি? কিন্তু আমরা সেই জায়গাটিতে একটা স্থবির এবং প্রায় স্থলথ জীবন যাপন করছি। এই কারণেই আমাদের মনে হয় যে আজকে আমাদের কাজটা অনেক সহজ, কারণ হচ্ছে যে আমাদের তথ্য প্রযুক্তি আছে, আমাদের খুব সহজেই আমরা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মহৎ জ্ঞান, মহৎ চিন্তার সাথে আমরা পরিচিত হতে পারি। সুতরাং আমাদের পক্ষে সহজ যে আমরা চাইলেই সেই কাজটিকে, আমরা যদি মানে সৎ হই, আমরা যদি চিন্তা ন্যায়নিষ্ঠ হই, তাহলে আমরা সহজেই সেই জায়গাটিকে তৈরি করতে পারি এবং একটি শেকড় ঘনিষ্ঠ, একটি মৃত্তিকা ঘনিষ্ঠ একটি নাগরিক সমাজ গঠন করতে পারি, যার পাটা মাটিতে থাকবে কিন্তু চোখটা আকাশে থাকবে। মারুফ, আমরা আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমার মনে হয় যে যেখান থেকে আলোচনাটা শুরু হয়েছে, যে আপনি আসলে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক বিকাশের জায়গাটাকে আলোচনায় সামনে আনতে চেয়েছেন, যে এই জায়গাটিতে আপনি 50 বছরে বাংলাদেশ যত দূরে এসেছে, সেই জায়গাটাই মোটামুটি আপনার অসন্তুষ্টির জায়গাটা, এবং সেই জায়গাটিকেই দিকে যেন মনোযোগ দেওয়া হয়, সেটা আপনার বক্তব্য থেকে মোটামুটি ভাবে আমরা পেলাম। আপনি আপনার আজকের আলোচনার শেষ কথাগুলো বলুন, ভবিষ্যৎ তো আবার আমাদের কথা বলার সুযোগ রইলই। আজকের আলোচনায় আপনার শেষ কথাগুলো মারুফ। মাসকাত ভাই, আমার হয়তো আমার কথা থেকে আপনার কাছে হয়তো অনেক সময় মনে হতে পারে, বা দর্শকদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি বোধহয় খুব হতাশা মধ্যে আছি, বা বিষয়টা সেরকম নয়। কারণ আমি বাংলাদেশের দর্শনটাকে, আমি আমার ক্ষুদ্র পড়াশোনায় আমি দর্শনটাকে একটু বোঝার চেষ্টা করি। বাঙালি কখনোই আসলে মাথা নত করে, বাংলার মানুষ মাথা নত করে যে থাকে না, তার একটা প্রমাণ কিন্তু মুক্তিযুদ্ধ। আমি মনে করি যে জাতির কাছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের মতন এত গুরুত্বপূর্ণ ঐশ্বর্য আছে,
সেই জাতি পরাজিত হবে, সেই জাতি পরাভূত হবে, এটা আমার কাছে মনে হয় না। সুতরাং এই বাংলার মানুষের তার অজেয় হওয়ার অনেকগুলো নজির রয়েছে, এবং এই 50 বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেই নজিরগুলোকেই পুঁজি করে হচ্ছে আমরা আগামী 50 বছরের দিকে তাকাবো। আমি সেই পর্যন্ত সেই বাংলাদেশের জন্যই আমার শ্রম, আমার যেটুকু শ্রম আছে আমি সেই বাংলাদেশের জন্যই ব্যয় করব। ধন্যবাদ। 50 বছরে বাংলাদেশ এই ধারাবাহিকের প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য মারুফ রসুল আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আর আমরা দ্বিতীয় পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। কেমন?